এ যেন তুগলকি কাণ্ড। পছন্দ হলেই লাখ টাকার পশু কিনে নিচ্ছে কয়েক মুহূর্তেই। ১৯ বছর বয়সী ইফাত গত বছরও কোরবানির পশু কিনেছেন অর্ধ কোটি টাকার। এবার ১২ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে বাধে বিপত্তি। বাধ্য হয়ে বায়না করেও পশু না নিয়ে গা ঢাকা দেয় ছেলেটি। শুধু তাই নয়, কয়েক কোটি টাকা মূল্যের গাড়িতে চড়েন ইফাত। এসব ঘটনা আলোড়ন তৈরি করলে সেসব গাড়ি সম্প্রতি বিক্রি করার চেষ্টা শুরু করে ইফাত। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি, কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় বানানো হয়নি এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদে এগোতে আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কালকে আসবে, পরশু আসবে, টাকা দিবে, গরু নিয়ে যাবে, ছাগল নিয়ে যাবে, এরকম যে তার সঙ্গে আমার কথোপকথন হয়েছে এবং সে তার কত টাকা দিছে, কত টাকা বাকি, এগুলোও কথোপকথন হয়েছে তার সঙ্গে। ওই জিনিসগুলো আমরা আপনাকে দেখালে মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বাট আমার কাছে মনে হয় ইফাত যে বক্তব্যটা দিচ্ছে সেটা একেবারে বানোয়াট। ইফাত গত বছর আমার কাছ থেকে অনেক বড় বড় গরু নিছে, ১৪-১৫ লাখ টাকা দামের গরু নিছে গত বছর ইফাত আমার কাছ থেকে নিছে। তো তখন তো আর এই ঘটনা ঘটে নাই। তো এই বছর আসলে এই মেইন সমস্যাটা হচ্ছে ছাগল নিয়ে না, মেইন সমস্যাটা হচ্ছে ইফাতের পিতৃ পরিচয় নিয়ে। তো আসলে এই ব্যাপারটা তো আসলে আমাদের এখতিয়ারের কিছু না, মানে আমরা এখনও জানি না যে আসলে ইফাতের বাবাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মতিউর রহমানের সাথে ইফাতের সম্পর্কের নানা তথ্য। তার এনআইডি ও জন্ম সনদে মতিউর রহমানের নাম দেখা যায়, যদিও সরকারি এ কর্মকর্তা শুরু থেকেই তা অস্বীকার করে। এসব ছাপিয়ে বেরিয়ে আসে তার সম্পদের ফিরিস্তি। নরসিংদী জেলায় দুটি বিলাসবহুল রিসোর্টের তথ্য আসে গণমাধ্যমে। রায়পুরা এলাকার ওয়ান্ডার পার্কের মালিকানা তার স্ত্রীর, আর নাগরিয়াকান্দি এলাকার গোল্ডেন পার্কের মালিকানা নিজ নামে। এছাড়াও গাজীপুর সাভারে আছে জমি, আর ঢাকায় ১-এর অধিক কোটি টাকা মূল্যের ফ্ল্যাট। এমন ঘটনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাতীয় রাজস্ব বোর্ডে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের একাংশ যে অবৈধ লেনদেনের সাথে জড়িত, এটা মোটামুটি সর্বজন বিদিত, বাংলাদেশের মানুষ জানে। যদিও চিত্রটা খুব বিকট, যে সম্পদের হিসাবে ইতিমধ্যে এসছে, সেটি খুবই বলবো যে অস্বাভাবিক অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু আমি মোটেও অবাক হই না। তার কারণ হচ্ছে যে এই ধরনের যে অপরাধ, যে কোনো অপরাধ যখন অনিয়ন্ত্রিত থাকে, এই যে বলা হচ্ছে যে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হলো, কেন গণমাধ্যম সূত্রে প্রকাশিত হওয়া লাগলো? এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নজরদারির কোনো ব্যবস্থা নাই, চেকস এন্ড ব্যালেন্স থাকার কথা না? ওরা তো জানার কথা। কাজেই পুরো সিস্টেমটা এমন হয়েছে যে আসলে এটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক সুরক্ষা দেওয়ার মতো একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে। যে কর্মকর্তার কথা বলা হচ্ছে তার সম্পর্কে ইতিমধ্যে যতটুকু জানা যায়, বিভিন্ন ধরনের অনুসন্ধান প্রক্রিয়া চলমান ছিল, কিন্তু হয়েছে এমনকি আদালত পর্যন্ত করিয়েছে, আদালত থেকে নির্দেশনা আসছে দুদকের কাছে, তা সত্ত্বেও কিন্তু স্থগিত হয়ে আছে বা স্থবির হয়ে আছে অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, কিছু হয় নাই বাস্তবে। অর্থাৎ পুরো সিস্টেমটার মধ্যেই অনিয়মের মাধ্যমে, অবৈধতার মাধ্যমে সম্পদ আহরণের যে বিষয়টা, সেটাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করেছে বলেই বার্তাটা দিচ্ছে বলে আমি মনে করছি। এসব বিষয় জানতে মুঠোফোনে মতিউর রহমানের সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খাগান একটা চারাবাগ, খাগান একটা চারাবাগ, বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো। খাগান একটা চারাবাগ। এই লাগু না ওস্তাদ, জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এইসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি।